হতো যদি আমরা জানতে পারতাম যে সফল ব্যক্তিরা তাদের কোনো জন্মগত বৈশিষ্ট্যের কারণে যেতেন না, বরং তাদের মনের ভেতরের একটি বিশেষ রিমোট কন্ট্রোলের কারণে জয়ী হন? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। মানে মানুষের সাধারণ একটি প্রবণতা হল সফলতাকে কোনো এক অলৌকিক মেধা বা নিখাদ ভাগ্যের দান হিসেবে ধরে নেওয়া। কিন্তু মনস্তত্ত্বর একেবারে গভীরে গেলে দেখা যায় এই পুরো ব্যাপারটি আসলে নিখুঁত মানসিক নিয়ন্ত্রণের একটি বিজ্ঞান। ঠিক। আর এই নিয়ন্ত্রণের বিজ্ঞানটি নিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনার সূত্রপাত। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল প্রখ্যাত মনস্তত্ত্ববিদ ডেনিস ওয়েটলিয়ের যুগান্তকারী বই দ্য সাইকোলজি অফ উইনিং এবং এর সাথে যুক্ত চমৎকার কিছু অডিও বুক ম্যাটেরিয়াল। একদম, বইটা সত্যিই অসাধারণ। হ্যাঁ, আর আমাদের আজকের মিশন হল কিভাবে নিজেদের মানসিকতাকে বিজয়ী হিসেবে গড়ে তোলা যায়, তার পেছনের কেন এবং কিভাবে কে ডিকোড করা। মানে বিশেষ করে দৈনন্দিন আত্মনিয়ন্ত্রণ এবং পেশাগত লক্ষ্যের জন্য মানসিক সিমুলেশন কিভাবে স্নায়ুতন্ত্রকে হ্যাক করে, তার বাস্তব পদক্ষেপগুলো আমরা আজ খুঁজে বের করব। রাইট। আর ডেনিস উইটলির কাজগুলো বিশ্লেষণের দাবি রাখে, কারণ এগুলো কোনো বদ্ধ ঘরে বসে লেখা তাত্ত্বিক বুলি নয়। মানে এগুলো তৈরি হয়েছে চরম বাস্তব এবং প্রবল চাপের মুহূর্তগুলো থেকে। হ্যাঁ, লেখকের পটভূমিটা জানলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে ওঠে। মানে ডেনিস ওয়েটলি তো শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন সাবেক নেভি ফাইটার পাইলট। ও তাই নাকি? এটা তো জানা ছিল না। হ্যাঁ, শুধু তাই নয়, তিনি অলিম্পিক স্পোর্টস সাইকোলজি প্রোগ্রামের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল অ্যাপোলো মহাকাশচারীদের মানসিক প্রশিক্ষণ দেওয়ার মতো বিশাল দায়িত্ব তিনি পালন করেছেন। বাপরে, অ্যাপোলো মহাকাশচারীদের? একদম তাই। তো যিনি মহাকাশচারী থেকে শুরু করে অলিম্পিক অ্যাথলিটদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছেন, তার বইয়ের পাতায় নিশ্চয়ই মানুষের মনের ভেতরের রিমোট কন্ট্রোলটির সন্ধান পাওয়া যাবে, তাই না? অবশ্যই। সোর্স মেটেরিয়ালের একেবারে গভীরে তাকালে বিজয়ী এবং পরাজিতদের মধ্যে সবচেয়ে মৌলিক একটি পার্থক্য চোখে পড়ে। মানে মনস্তাত্ত্বিকভাবে পরাজিতরা সব সময় একটি ভিকটিম মাইন্ডসেট বা পরিস্থিতির শিকার হওয়ার মানসিকতা নিয়ে বাঁচে। আচ্ছা, মানে তারা ভাবে সবকিছু তাদের সাথে ঘটছে, এরকম কিছু? ঠিক তাই। তারা ভাবে যে জীবন তাদের সাথে ঘটে বা লেট ইট হ্যাপেন, অর্থাৎ তাদের ব্যর্থতার জন্য সবসময় অন্য কেউ বা অন্য কিছু দায়ী। তারা সবসময় বাইরের কোনো ত্রাতে বা হিরোর জন্য অপেক্ষা করে। বুঝতে পেরেছি। অন্যদিকে বিজয়ীদের মূল মন্ত্র হল তারা জীবনকে তৈরি করে, মানে মেক ইট হ্যাপেন। তারা নিজেদের জীবনের, নিজেদের কাজের এবং সবচেয়ে বড় কথা নিজেদের ব্যর্থতার ১০০% দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বাহ, এই দায়িত্ব নেওয়ার ব্যাপারটা সোর্স মেটেরিয়ালে থার্মোস্ট্যাট বনাম থার্মোমিটারের উপমা দিয়ে দারুণভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওই উপমাটা সত্যিই খুব শক্তিশালী। মানে থার্মোমিটারের কাজ হলো চারপাশের তাপমাত্রা অনুযায়ী কেবল রিয়্যাক্ট করা। বাইরে গরম হলে সে গরম দেখায়, ঠান্ডা হলে ঠান্ডা। চারপাশের পরিবেশের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। একদম, সে শুধু পরিস্থিতির উপর নির্ভর করে। ঠিক, কিন্তু একটি থার্মোস্ট্যাট সম্পূর্ণ ভিন্ন। সে বাইরের তাপমাত্রার উপর নির্ভর করে না, বরং সে নিজেই নিজের ভেতরের তাপমাত্রা ঠিক করে দেয় এবং ধীরে ধীরে পুরো ঘরের পরিবেশকে নিজের মতো করে বদলে ফেলে। এক্স্যাক্টলি। এই উপমাটির পেছনের মনস্তত্ত্বটি কিন্তু খুব গভীর। মানে থার্মোস্ট্যাট হওয়ার প্রথম শর্তই হল নিজের আবেগ এবং প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ বাইরের পৃথিবীর হাত থেকে কেড়ে নেওয়া। অর্থাৎ কেউ আমাকে রাগিয়ে দিলেই আমি রাগব না। হ্যাঁ, সাধারণ মানুষ খুব সহজেই নিজের মানসিক অবস্থার জন্য অর্থনীতি, সমাজ বা অফিসের বসকে দোষ দেয়। কিন্তু একজন বিজয়ী জানেন যে পরিস্থিতি যেমনই হোক না কেন, সেই পরিস্থিতিতে ঠিক কীরকম প্রতিক্রিয়া দেখানো হবে সেটি একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। আর নিজের এই সিদ্ধান্তের ক্ষমতা যে প্রতিটি মানুষের ভেতরে জন্মগতভাবে কতটা প্রখর থাকে তা বোঝাতে ডেনিস ওয়েটলি তার নিজের জীবনের একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। ওহ, ওই ফাইটার পাইলট সময়ের ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটি যতটা মজার তার চেয়েও বেশি চিন্তার খোরাক যোগায়। মানে ওয়েটলি তখন একজন তরুণ ফাইটার পাইলট। তার ভেতরে তখন সামরিক বাহিনীর কড়া শৃঙ্খলার দম্ভ। তিনি এতটাই একগুঁয়ে ছিলেন যে লন পরিষ্কার করার সময়ও ফাইটার পাইলটের স্যুট পরে থাকতেন। মানে রীতিমতো কড়া মেজাজের মানুষ। তো একদিন তিনি তার ১১ মাস বয়সী ছোট মেয়েকে জোর করে স্কোয়াশ খাওয়াতে গেলেন। শিশুটি কিছুতেই সেটি খাবে না।
ওয়েটলি তখন পাইলটের কমান্ড দেওয়ার ভঙ্গিতে জোর করে শিশুটির গাল চেপে ধরে মুখে খাবার ঢুকিয়ে মুখটি বন্ধ করে রাখলেন। বাপরে, যে কোনো সাধারণ মানুষের মনে হবে এতটুকু একটি শিশু আর কি করতে পারে। একজন সুঠামদেহী ফাইটার পাইলটের শারীরিক শক্তির কাছে তার তো হার মানারই কথা। কিন্তু এর পর যা ঘটল তা অভাবনীয়। শিশুটি খাবার না গেলে নিজের শ্বাস আটকে রাখল। ওয়েটলে ভাবলেন দেখা যাক সে কতক্ষণ না গিলে থাকে। কিছুক্ষণ পর শিশুটি তার ফুসফুসের ভেতরের প্রচণ্ড চাপ ব্যবহার করে সেই স্কোয়াশ নাক দিয়ে সজোরে ওয়েটলিন মুখের উপর স্প্রে করে দিল। ও বাপরে, একেবারে নাকের ভেতরে? একদম নাকের ভেতরে। ওয়েটলি রীতিমতো মেঝেতে পড়ে কাশতে শুরু করলেন। এই ছোট্ট গল্পটা থেকে ওয়েটলি প্রমাণ করেছেন যে মাত্র ১১ মাস বয়সী একটি শিশুরও নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না যদি না সে ভেতর থেকে সেটি গ্রহণ করে। এই গল্পটির মনস্তাত্ত্বিক দিকটি তো খুব গভীর। মানে ওই 11 মাসের শিশুটিও জানত তার ইন্টারনাল স্কোর কার্ড কী, এবং এই ইন্টারনাল স্কোর কার্ড হল বিজয়ীদের সবচেয়ে বড় হাতিয়ার। ইন্টারনাল স্কোর কার্ড এর মানে কি? এই যে সমাজ বা বাইরের পৃথিবী আমাদের কিভাবে মূল্যায়ন করছে তার চেয়ে আমরা নিজেরা নিজেদের কিভাবে মূল্যায়ন করছি সেটা ইন্টারনাল স্কোর কার্ড। ঠিক ধরেছেন। যদি বর্তমান সময়ের দিকে তাকানো যায়, দেখা যাবে বেশিরভাগ মানুষ তাদের জীবন কাটায় এক্সটার্নাল বা বাইরের স্কোর কার্ডের উপর ভিত্তি করে। তারা চিন্তা করে অন্যরা তাদের সম্পর্কে কি ভাবছে, সোশ্যাল মিডিয়ায় কতগুলো লাইক পড়ল, বা মানুষ তাদের কাজের কতটা প্রশংসা করল। হ্যাঁ, এটা তো এখনকার দিনে খুব সাধারণ একটা বিষয়। সবাই খালি লাইক আর কমেন্ট খোঁজে। একদম। আর এই বাহ্যিক বৈধতার উপর নির্ভর করার সবচেয়ে বড় বিপদ হল এর মাধ্যমে মানুষ নিজের আত্মবিশ্বাসের চাবিকাঠি অন্যের পকেটে তুলে দেয়। কিন্তু যারা জেতেন তারা তৈরি করেন নিজেদের ইন্টারনাল স্কোর কার্ড। আচ্ছা। তারা নিজেদের বিচার করেন সম্পূর্ণ নিজস্ব মূল্যবোধ, সততা এবং চেষ্টার উপর ভিত্তি করে। দিনের শেষে তারা নিজেদের প্রশ্ন করেন, আমি কি আজ আমার সেরাটা দিয়েছি? আমি কি আমার নিজের নীতির প্রতি সৎ ছিলাম? বাইরের পৃথিবীর হাততালির চেয়ে নিজের ভেতরের এই জবাবদিহিতা তাদের কাছে অনেক বেশি মূল্যবান। বিষয়টা অনেকটা এমন দাঁড়াচ্ছে, মানে থার্মোস্ট্যাটের মতো নিজের তাপমাত্রা নিজে নিয়ন্ত্রণ করা এবং ইন্টারনাল স্কোর কার্ড দিয়ে নিজেকে বিচার করা মানুষকে মানসিকভাবে অজেয় করে তোলে। হ্যাঁ, একদম। কিন্তু সাধারণ দৈনন্দিন জীবনে যেখানে প্রতিনিয়ত মানসিক চাপ থাকে, সেখানে এই মানসিকতা ধরে রাখার মেকানিজম বা প্রক্রিয়াটা আসলে কি? কারণ শুধু মোটিভেশন দিয়ে তো প্রতিদিন চলা যায় না। এর জন্য তো সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন, তাই না? একদম যৌক্তিক পয়েন্ট। প্রতিদিনের সেলফ ডিসিপ্লিন ছাড়া এই বিজয়ী মানসিকতা ধরে রাখা সম্পূর্ণ অসম্ভব। সোর্সে একটি অত্যন্ত গভীর কথা বলা হয়েছে, ডুইং উইদিন ওয়েন ডুইং উইদাউট। ডুইং উইদিন ওয়েন ডুইং উইদাউট মানেটা ঠিক কি দাঁড়ায়? মানে হলো, যখন বাইরের পৃথিবী থেকে কোনো উদ্দীপনা বা হাততালি বা সমর্থন আসছে না, তখন মনের ভেতরে নিজের কাজ চালিয়ে যাওয়া। এটি কোনো জাদুর কাঠি নয়, এটি একটি মানসিক পেশির মতো। শারীরিক পেশি যেমন জিমে গিয়ে প্রতিদিন একটু একটু করে ভারোত্তোলনের মাধ্যমে শক্তিশালী হয়, এই মানসিক পেশিকেও প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে শক্তিশালী করতে হয়। আচ্ছা, তাহলে এই মানসিক পেশি শক্তিশালী করার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ব্যায়ামগুলো কেমন হতে পারে? সোর্সে তো বেশ কিছু কার্যকরী পদক্ষেপের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথম কার্যকরী অনুশীলনটি হল ছোট ছোট সিদ্ধান্তে স্বনির্ভরতা অর্জন করা। মানুষের একটা সাধারণ স্বভাব হল ছোটখাটো বিষয়েও অন্যদের মতামত বা সমর্থন নেয়া। আজ কোন পোশাকটি পরব, কি খাব, উইকেন্ডে কোথায় যাব, এমন অতি সাধারণ বিষয়গুলোতেও মানুষ অন্যদের কাছ থেকে বৈধতা খোঁজে। ঠিক বলেছেন। আমরা তো কথায় কথায় অন্যদের জিজ্ঞেস করি, এটা ভালো লাগছে তো? একদম। এই বৈধতা খোঁজার পেছনের মনস্তত্ত্ব হল, যদি সিদ্ধান্তটি ভুল হয় তবে যেন অন্যকে দোষ দেয়া যায়। কিন্তু সেলফ ডিসিপ্লিনে শুরু হয় এখান থেকে। স্বাধীনভাবে নিতে শুরু করে তখন স্নায়ুতন্ত্র বুঝতে পারে যে সে নিজের ওপর ভরসা করতে পারে। এর ফলে আত্মবিশ্বাসের পেশিটি ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। তার মানে ছোট সিদ্ধান্তগুলো নিজে নেওয়ার অভ্যাস তৈরি করলে অবচেতন মন বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আর ভয় পায় না। আর এই স্বনির্ভরতার পাশাপাশি সোর্সে একটি ট্র্যাকিং সিস্টেম ও রুটিন তৈরি করার উপরও বেশ জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় কার্যকরী পদক্ষেপটি হল রুটিন। যেহেতু এক্সটার্নাল বা বাইরের কারো মোটিভেশনের জন্য অপেক্ষা করা হচ্ছে না, তাই একটি নিজস্ব ফিডব্যাক লুপ তৈরি করা অত্যন্ত জরুরি। এই ফিডব্যাক লুপটা কিভাবে কাজ করে? দিনের শুরুতে একটি মর্নিং রুটিন থাকা প্রয়োজন, যা সারা দিনের এনার্জি বা শক্তি ঠিক করে দেবে।
বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন এই রুটিন মনকে স্থির রাখে। আর দিন শেষে দরকার একটি ইভিনিং রুটিন, যেখানে একা বসে নিজের ভুল ত্রুটি ও উন্নতি নির্মোহভাবে মূল্যায়ন করা যায়। দারুণ। এর ফলে বাইরের কারোর উপর নির্ভর না করেই নিজের অগ্রগতি ট্র্যাক করা সম্ভব হয়। আর তৃতীয় যে পদক্ষেপটির কথা বলা হয়েছে সেটি আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। নেতিবাচক শব্দ বাদ দেওয়ার বিষয়টা। হ্যাঁ, মানে আমাদের দৈনন্দিন শব্দ ভাণ্ডার থেকে নেতিবাচক শব্দ চিরতরে মুছে ফেলা। সোর্সে বলা হয়েছে আই হ্যাভ টু বা আমাকে করতে হবে এমন শব্দগুলো বাদ দিয়ে আই চুজ টু বা আমি এটি বেছে নিয়েছি বলা চর্চা করতে। এই ভাষাগত পরিবর্তনটি মানুষের মস্তিষ্কে বিশাল প্রভাব ফেলে, কারণ ভাষা শুধু আমাদের চিন্তাকে প্রকাশ করে না, ভাষা আমাদের চিন্তাকে তৈরিও করে। এটা যদি আমরা বাস্তব জীবনের একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরুন অফিসে প্রচুর কাজের চাপ। কেউ যদি ভাবে আমাকে অফিসে দেরি পর্যন্ত কাজ করতে হবে, মানে আই হ্যাভ টু, তখন অবচেতন মন ধরে নেয় সে পরিস্থিতির শিকার, তার কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, তখন কাজটা একটি বোঝার মতো মনে হয়। ঠিক, কিন্তু কেউ যদি ভাবে আমার এই প্রজেক্টটা শেষ করা কেরিয়ারের জন্য দরকার, তাই আমি নিজেই আজ দেরি পর্যন্ত কাজ করাটা বেছে নিয়েছি, অর্থাৎ আই চুজ টু, তখন পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। কাজের চাপটা আর তখন শাস্তি মনে হয় না, বরং নিজের নেওয়া একটা দায়িত্ব মনে হয়। এক্স্যাক্টলি। এই মনস্তাত্ত্বিক শিফট বা পরিবর্তনটি মানুষকে ভিকটিম মাইন্ডসেট থেকে বের করে আনে। এর ফলে মানুষ অনুভব করতে পারে যে জীবনের স্টিয়ারিং হুইল তার নিজের হাতেই আছে। তবে এখানে একটি যুক্তিসঙ্গত প্রশ্ন উঠতে পারে। আমরা এতক্ষণ করে বলছি সব সিদ্ধান্ত একা নেওয়ার কথা, নিজের ইন্টারনাল স্কোরকার্ড তৈরি করার কথা এবং বাইরের কারোর বৈধতার ওপর নির্ভর না করার কথা। হ্যাঁ, বলুন। কিন্তু মানুষ তো সামাজিক জীব। এভাবে সবকিছু নিজের ভেতরে গুটিয়ে রাখলে, সমাজ থেকে কোনো ফিডব্যাক না নিলে মানুষ কি ধীরে ধীরে সমাজবিচ্ছিন্ন বা একাকী হয়ে পড়বে না? এই মাত্রাতিরিক্ত স্বনির্ভরতা কি শেষ পর্যন্ত অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় না? এটি একটি চমৎকার এবং খুব সাধারণ একটি সংশয়, কিন্তু এখানেই ডেনিস ওয়েটলির দর্শনের মূল পার্থক্যটি বুঝতে হবে। এই সেলফ ডিসিপ্লিন বা স্বনির্ভরতার মূল উদ্দেশ্য কখনোই আইসোলেশন বা সমাজ বিচ্ছিন্ন হওয়া নয়। তাহলে এর উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হল ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স বা আবেগিক স্বাধীনতা অর্জন করা। আচ্ছা, এই আবেগিক স্বাধীনতা এবং সমাজ বিচ্ছিন্ন হওয়ার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হল সম্পর্কে জড়ানোর উদ্দেশ্যের মধ্যে। আবেগিক স্বাধীনতার মানে হল মানুষ অন্যদের সাথে সম্পর্ক রাখবে ঠিকই, কিন্তু নিজের ভেতরের শূন্যতা পূরণের জন্য নয়। মানে নিজের কোনো স্বার্থের জন্য নয়। ঠিক তাই। যখন কেউ ভেতর থেকে দুর্বল থাকে, তখন সে মানুষের সাথে মেশে বৈধতা পাওয়ার জন্য বা প্রয়োজনের তাগিদে। এটা অনেকটা পরজীবী বা প্যারাসাইটের মতো সম্পর্ক। কিন্তু যখন কেউ ভেতর থেকে শক্তিশালী হয়, তখন সে অন্যদের সাথে সম্পর্ক তৈরি করে শক্তির জায়গা থেকে। বুঝতে পেরেছি। মানে তার নিজের ভালো থাকার জন্য অন্যের প্রশংসার দরকার নেই। একদম। সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা ভেতর থেকে যেতে, তারা অন্যদের সাথে এমন সম্পর্ক তৈরি করে যেখানে দুজনেই বিজয়ী হয়, যাকে বলা হয় ডাবল উইন অ্যাটিটিউড। তারা অন্যদের সম্মান করে, ভালোবাসে, কিন্তু নিজের মানসিক শান্তির জন্য তাদের ব্যবহার করে না। তার মানে নিজের ভেতরের এই শৃঙ্খলা মানুষকে একা করে দেয় না, বরং অন্যদের সাথে আরও সুস্থ, পরিপক্ক এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, এটাই মূল কথা। এখন পুরো আলোচনাটাকে যদি আমরা একটি মানসিক বিবর্তনের লেন্স দিয়ে দেখি, প্রথমে আমরা থার্মোস্ট্যাট হয়ে দায়িত্ব নিচ্ছি, তারপর প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে সেলফ ডিসিপ্লিন গড়ে তুলছি। কিন্তু এই শক্তিশালী মনকে যখন পেশাগত বড় কোনো লক্ষ্য বা প্রফেশনাল গোলের দিকে তাক করা হয়, তখন এই প্রস্তুতির চূড়ান্ত রূপটি কেমন হয়? চূড়ান্ত রূপটি হল ডেনিস ওয়েটলির সবচেয়ে যুগান্তকারী ধারণা, মেন্টাল সিমুলেশন বা কল্পনায় নিখুঁত অনুশীলন। মেন্টাল সিমুলেশন। হ্যাঁ, এটি সাধারণত ইতিবাচক চিন্তাভাবনা বা পজিটিভ থিঙ্কিং নয়, যে শুধু ভাবলাম আর সব হয়ে গেল। এটি স্নায়ুবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া। সোর্সে একটি অসাধারণ বৈজ্ঞানিক সত্য তুলে ধরা হয়েছে। কি সেটা? মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বাস্তব ঘটনা এবং খুব স্পষ্টভাবে ও আবেগের সাথে কল্পনা করা ঘটনার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। ওহ বাপরে,
এই বিষয়টি কিন্তু রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, তাই না? মানে কেউ যদি চোখ বন্ধ করে খুব নিখুঁতভাবে এবং আবেগের সাথে কোনো কিছু কল্পনা করে, তবে তার স্নায়ুতন্ত্র সেটাকে বাস্তব স্মৃতি হিসেবেই ধরে নেয়। ঠিক তাই। কারণ যখন আমরা কোনো কাজ নিখুঁতভাবে কল্পনা করি, তখন মস্তিষ্কের মোটর কর্টেক্স ঠিক একইভাবে উদ্দীপ্ত হয়, যেভাবে কাজটি বাস্তবে করার সময় হতো। মস্তিষ্ক ওই কল্পনার সাথে মিলিয়ে শরীরের পেশি, হার্ট রেট এবং নার্ভগুলোকে প্রস্তুত করতে শুরু করে। বাহ, এটা তো দারুণ একটা মেকানিজম। আর ঠিক এই পদ্ধতিটি পৃথিবীর সেরা অ্যাথলিট থেকে শুরু করে মহাকাশচারীরাও ব্যবহার করে থাকেন। হ্যাঁ, সোর্সে অ্যাপোলো মহাকাশচারীদের প্রশিক্ষণের যে উদাহরণটি দেওয়া হয়েছে তাই সবচেয়ে বড় প্রমাণ। একদম। মানে নীল আর্মস্ট্রং যখন চাঁদে পা রাখলেন, সারা পৃথিবী তখন মুগ্ধ হয়ে একটি ঐতিহাসিক দৃশ্য দেখছিল। কিন্তু আর্মস্ট্রংয়ের কাছে সেটা সম্পূর্ণ নতুন বা অপ্রত্যাশিত কিছু ছিল না। কারণ তিনি এটা আগে থেকেই জানতেন। হ্যাঁ, কারণ চাঁদে যাওয়ার আগে তারা রাবারের ভেলায় ভেসে ওজনহীনতার অনুশীলন করেছিলেন, মরুভূমিতে চাঁদের পরিবেশের সিমুলেশন করেছিলেন, এবং সবচেয়ে বড় কথা, নীল আর্মস্ট্রং নিজে মনের ভেতরে ৩০০ বারের বেশি পুরো মিশনটি কল্পনায় সিমুলেট বা অনুভব করেছিলেন। ৩০০ বার? অবিশ্বাস্য। তাই তো, চাঁদে পা রাখার পর তিনি কন্ট্রোল রুমে জানিয়েছিলেন, এটি একদম আমাদের ড্রিল বা অনুশীলনের মতোই সুন্দর। মহাকাশচারীদের পাশাপাশি ক্রীড়াবিদদের ক্ষেত্রেও এর প্রয়োগ অসাধারণ। ফরাসি স্কিয়ার জং-ক্লদ কিলির কথা ভাবা যেতে পারে। তিনি স্কি করার ট্র্যাকে নামার আগেই নিজের মনের ভেতর পুরো রেসটি শেষ করে ফেলতেন। কল্পনার মাধ্যমে। হ্যাঁ, চোখ বন্ধ করে তিনি কল্পনা করতেন কিভাবে তার হাঁটু বাঁকানো আছে, তার শরীরের ভারসাম্য কিভাবে কাজ করছে, এমনকি বরফের উপর দিয়ে যাওয়ার সময় বাতাসের গতিবিধি কেমন অনুভূত হচ্ছে। মানে পুরো অনুভূতিটাই তিনি আগে থেকে ব্রেনকে দিয়ে দিতেন। একদম। তিনি কেবল সফলতায় কল্পনা করতেন না, প্রতিটা বাঁকের অনুভূতিও স্নায়ুতন্ত্রকে দিয়ে অনুভব করাতেন। তবে মেন্টাল সিমুলেশনের সবচেয়ে বিস্ময়কর এবং রোমাঞ্চক উদাহরণটি সোর্সে এসেছে ভিয়েতনামের যুদ্ধবন্দীদের গল্প থেকে। ওই কর্নেল জর্জ হলের গল্পটা। হ্যাঁ, সেখানে কর্নেল জর্জ হল নামের একজন পাইলটের কথা বলা হয়েছে। তিনি টানা ৫.৫ বছর ভিয়েতনামের বন্দি শিবিরের একটি ছোট্ট ৮x৮ ফুটের অন্ধকার সেলে বন্দী ছিলেন। ভাবা যায় ৮x৮ ফুটের একটা সেল। সেখানে না ছিল পর্যাপ্ত আলো, না ছিল হাঁটাচলার জায়গা। এই চরম অমানবিক পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তিনি মেন্টাল সিমুলেশনের আশ্রয় নেন। তিনি প্রতিদিন কল্পনায় ১৮ হোলের পুরো একটি গলফ ম্যাচ খেলতেন। এবং এই খেলাটি শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল চরম সংবেদনশীল বা সেন্সরি ডিটেলসে ভরপুর। ঠিক, তিনি চোখ বন্ধ করে কল্পনা করতেন প্রতিটি গলফ ক্লাবের ওজন হাতের মুঠোয় কেমন লাগছে, ঘাসের গন্ধ কেমন, বাতাস কোন দিক থেকে বইছে এবং বলটি কিভাবে বাতাসে উড়ে গিয়ে গর্তে পড়ছে। এটা সত্যি অভাবনীয়। ৫.৫ বছর পর যখন তিনি মুক্তি পেয়ে দেশে ফিরলেন এবং সত্যি সত্যি একটি গলফ টুর্নামেন্টে নামলেন, তিনি অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন। কারণ তার মস্তিষ্ক জানতই না যে সে ৫.৫ বছর গলফ কোর্সের বাইরে ছিল। মস্তিষ্কে স্নায়ুপথ বা নিউরাল পাথওয়ে অনুযায়ী সে প্রতিদিনই গলফ খেলেছে। এটাই হলো সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনকে সফলতার জন্য প্রোগ্রাম করার চূড়ান্ত ক্ষমতা। এখন প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষ তাদের দৈনন্দিন পেশাগত জীবনে এই হ্যাকটি কিভাবে ব্যবহার করতে পারে? সবার তো আর চাঁদে যাওয়ার মিশন থাকে না। কিন্তু সবার জীবনেই গুরুত্বপূর্ণ মিটিং, চাকরির ইন্টারভিউ বা বড় কোনো প্রেজেন্টেশন থাকে। এই মেন্টাল সিমুলেশন সেখানে জাদুর মতো কাজ করতে পারে। কিভাবে? ধরুন, আগামীকাল কারোর একটি খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে। সাধারণ মানুষ এ সময় দুশ্চিন্তা করে নার্ভাস হয়ে যায়। কিন্তু একজন থার্মোস্ট্যাট মানসিকতার মানুষ রাতে শান্ত হয়ে বসবেন, চোখ বন্ধ করবেন এবং পুরো প্রক্রিয়াটি মনের ভেতর নিখুঁতভাবে সিমুলেট করবেন। এবং এই সিমুলেশন হতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু আমার চাকরিটা হয়ে গেছে ভাবাটা কিন্তু কোনো সিমুলেশন নয়। হ্যাঁ, শুধু পজিটিভ চিন্তাই যথেষ্ট নয়। কল্পনা করতে হবে আত্মবিশ্বাসের সাথে রুমে ঢোকা, হাসি মুখে সবার সাথে হাত মেলানো, বোর্ডে যারা বসে আছেন তাদের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে কথা বলা। এমনকি কঠিন প্রশ্ন এলে ঘাবড়ে না গিয়ে শান্তভাবে উত্তর দেওয়া দৃশ্যটিও মনের ভেতর একদম পরিষ্কারভাবে দেখতে হবে। রাইট, মানে সেই মুহূর্তের অনুভূতি, ঘামের বদলে প্রশান্তি, সবকিছু অনুভব করতে হবে স্নায়ুতন্ত্র দিয়ে।
এই রিল্যান্টলেস বা একটানা রিপিটেশন যখন মস্তিষ্ক গ্রহণ করে তখন বাস্তবের ইন্টারভিউ বোর্ডে গিয়ে শরীর ও মন আর কোনো ভয় পায় না, কারণ মস্তিষ্ক ভাবে আর এটা তো আমি আগেই অনেকবার করেছি। অর্থাৎ আমরা আমাদের অর্বচেতন মনকে সফলতার জন্য এমনভাবে প্রস্তুত করছি যে ব্যর্থতার কোনো স্নায়বিক পথই আর খোলা থাকছে না। ঠিক এভাবেই প্রতিদিনের ছোট ছোট আত্মনিয়ন্ত্রণের অভ্যাস এবং বড় লক্ষ্যের জন্য নিখুঁত মানসিক সিমুলেশন মিলে একজন সাধারণ মানুষকে চূড়ান্ত বিজয়ীতে পরিণত করে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা মূলত ৩টি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক হ্যাকস সম্পর্কে জানলাম। প্রথমত, ভিকটিম মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে থার্মোস্ট্যাটের মতো নিজের জীবনের ১০০% দায়িত্ব নেওয়া এবং একটি নিজস্ব ইন্টারনাল স্কোর কার্ড তৈরি করা। একদম। দ্বিতীয়ত, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে স্বনির্ভর হওয়া, রুটিন মেনে চলা এবং নিজের ভেতরের শব্দভাণ্ডার পরিবর্তনের মাধ্যমে মানসিক পেশিকে শক্তিশালী করা, যা সমাজ বিচ্ছিন্ন না করে বরং আবেগতভাবে স্বাধীন করে তোলে। হ্যাঁ, আর ৩ নম্বরটা হলো হ্যাঁ, সবশেষে বড় পেশাগত সাফল্যের জন্য মেন্টাল সিমুলেশন ব্যবহার করে মস্তিষ্ককে সফলতার জন্য প্রোগ্রাম করা। পুরো আলোচনাটি চমৎকারভাবে এক সুতোয় গাঁথা হয়েছে। তবে শেষ করার আগে সোর্সের ১৫তম অধ্যায় থেকে একটি গভীর চিন্তার খোরাক সবার সামনে রেখে যাওয়া প্রয়োজন। আচ্ছা, সেটা কি? আমরা সাধারণত ভাবি বিজয়ী হওয়ার চূড়ান্ত পুরস্কারটি হল পাহাড়ের চূড়ায় একা দাঁড়িয়ে থাকা, সব সাফল্য ও হাততালি নিজের করে নেওয়া। কিন্তু একটু ভেবে দেখার বিষয় হল, সত্যিকারের বিজয় কি সেটাই? প্রশ্নটা তো দারুণ। নাকি সত্যিকারের বিজয় হল ভেতর থেকে এতটাই শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা যেন চরম দুর্যোগপূর্ণ সময়ে অন্যরাও সেখানে ভরসা খুঁজতে আসে। ওয়াও! যখন কেউ নিজের প্রয়োজন মিটিয়ে অন্যের জন্য একটি শক্তির উৎস বা বিকন অফ স্ট্রেংথ হয়ে ওঠেন, সত্যিকারের বিজয় তো আসলে তিনি। সত্যি, এটি বুক কেঁপে ওঠার মতো একটি চিন্তা। মানে নিজের জন্য জেতাতা বটেই, কিন্তু ভেতর থেকে শক্তিশালী হয়ে অন্যের সাহসের কারণ হতে পারাটাই হয়তো মানবজীবনের সবচেয়ে বড় সার্থকতা। একদম ঠিক বলেছেন। যাদের আজকের এই মনস্তাত্ত্বিক হ্যাকসগুলো এবং বাস্তব জীবনের উদাহরণগুলো নতুন করে ভাবতে শিখিয়েছে এবং চিন্তার জগতে নতুন মাত্রা যোগ করেছে, এমন আরও বইয়ের ভেতরে লুকিয়ে থাকা অমূল্য জ্ঞানগুলো নিয়মিত পেতে ইংলিশি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বিশ্লেষণধর্মী আলোচনাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি যে কেউ চাইলে এখন নিজের ভেতরের সেই থার্মোস্ট্যাটের রিমোট কন্ট্রোলটি খুঁজে নিতে পারবেন। সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। মনে রাখতে হবে, জীবনের রিমোট কন্ট্রোল একান্তই নিজের হাতে। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো গভীর আলোচনায়। বিদায়।